ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। কেমন আছো তোমরা? পড়াশোনা কেমন করছো? তোমাদের আপকামিং এক্সাম আর মাত্র 75 ডেজ বাকি রয়েছে। আমি আজ থেকে তোমাদের জন্য মডেল টেস্ট পেপার সিরিজ শুরু করছি। এই টেস্ট পেপার সিরিজে আমি তোমাদের সঙ্গে অল সাবজেক্টসের বিভিন্ন রকমের কোশ্চেন ডিসকাস করব, সঙ্গে থাকবে ডিটেল এক্সপ্লানেশন। এখানে আমরা আমাদের যে মেন সাবজেক্টস গুলো রয়েছে সেগুলোর সঙ্গে সঙ্গে স্মল সাবজেক্টের কোশ্চেন গুলোও ডিসকাস করব। এছাড়াও তোমাদের এক্সামের প্রিপারেশনের জন্য আমাদের অলরেডি ফ্রি মক টেস্ট চলছে। তো আমরা প্রত্যেক মান্থে একটা করে এক্সাম কন্ডাক্ট করে থাকি, যেটা বছরের শুরু থেকেই আমরা শুরু করেছি। এই আমাদের আপকামিং মক টেস্ট অবস্টেট্রিক নার্সিং এর উপরে রয়েছে, যেটা 2 মে থেকে 5 মে অবধি লিঙ্ক অ্যাক্টিভ থাকবে। তোমরা যারা এই এক্সামটা দিতে চাও আমাদের কমিউনিটি গ্রুপে জয়েন করে নিও। গ্রুপে জয়েনিং এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও যারা এভরি মান্থে অনেকগুলো করে এক্সাম দিতে চাও এবং আপকামিং এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নিতে চাও, তোমরা আমাদের পেড মক টেস্ট সিরিজ জয়েন করতে পারো। এখানে প্রত্যেকটা সাবজেক্ট বিশেষে অনেকগুলো করে টেস্ট রয়েছে, যাতে তোমরা নিজেদেরকে আরো ভালো করে এক্সামের জন্য প্রিপারেশন করতে পারো। এই রিলেটেড আমি একটি সেপারেট ভিডিও অলরেডি তোমাদের জন্য দিয়ে রেখেছি, তো তোমরা যারা এটাতে জয়েন করতে চাও সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো আমরা আজকের পড়াশোনা শুরু করি। আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো। দ্য নার্স ইজ কেয়ারিং ফর আ পেশেন্ট উইথ অ্যাকিউট কিডনি ইনজুরি, অর্থাৎ একটা অ্যাকিউট কিডনি ইনজুরির পেশেন্টকে নার্স কেয়ার করছে। হুইচ অফ দ্য ফলোইং অ্যাকশনস শুড দ্য নার্স টেক টু অবটেন দ্য মোস্ট অ্যাকিউরেট অ্যাসেসমেন্ট অফ ফ্লুইড ব্যালেন্স ফর দ্য পেশেন্ট? আমাদের জন্যই যখন কিডনি ইনজুরির পেশেন্ট থাকবে, সিকেডির পেশেন্ট থাকবে, এন্ড স্টেজ রেনাল ডিজিজ, এই টাইপের রেনাল সিস্টেমের পেশেন্টদের ক্ষেত্রে আমাদের কোশ্চেন এরকম ভাবেই আসে যে আমরা ফ্লুইড ব্যালেন্স কি করে মেনটেন করব। ফ্লুইড ব্যালেন্স মেনটেন করার জন্য আমাদের কাছে কি কি প্রসেস রয়েছে? আমরা ফ্লুইড ব্যালেন্স মেনটেনের জন্য পেশেন্টের ইনটেক আউটপুট চার্ট করে থাকি, পেশেন্টের ওয়েট মেজারমেন্ট করে থাকি, তাই না? কিন্তু দেখো, যখন আমরা ইনটেক আউটপুট চার্ট করি তখন আমরা কি কি মেজারমেন্ট করি? আমরা দেখি যে পেশেন্ট সারাদিনে কতটা জল খেলো বা ফ্লুইড কতটা আমি তাকে দিলাম যদি ইন্ট্রাভেনাস দিয়ে থাকি। আর কি দেখি, পেশেন্ট ইউরিনের মাধ্যমে কতটা আউটপুট করলো, এইটুকুই আমাদের মেজারমেন্টে থাকে। কিন্তু আমাদের বডি থেকে যে ইভাপোরেশনের মাধ্যমে ওয়াটার লস হচ্ছে, স্কিন থেকে যে ওয়াটার লস হচ্ছে, ঘাম বেরোচ্ছে, তাহলে এই ওয়াটার লস গুলো তো আমরা সেখানে মেজারমেন্ট করতে পারি না, তাই না? তো সেই কারণে যদি আমাকে অ্যাকিউরেট ফ্লুইড ব্যালেন্স করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে প্রত্যেক দিন পেশেন্টের ওয়েট নিতে হবে। ওয়েট এর মধ্যে যদি ফ্র্যাকশন অফ চেঞ্জেসও থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের ওয়েটটা লস হচ্ছে বা সেটা ইনক্রিজ হচ্ছে। তো সেই কারণে যখনই তোমার কাছে কোশ্চেন থাকবে যে মোস্ট অ্যাকুরেট মেথড যখন কোশ্চেন থাকবে, তখন তোমার কাছে সবসময় অ্যান্সার কি হবে? যে ডেলি ওয়েট মেজারমেন্ট করা। এখানে কি কি রয়েছে দেখো। ডকুমেন্ট ভয়েডিং প্যাটার্ন থেকে আমরা বুঝতে পারবো তার আউটপুটটা, কিন্তু সেখান থেকে আমরা ইনটেক আউটপুট বা তার ফ্লুইড ব্যালেন্স সেটা বুঝতে পারবো না। অবটেন ডেলি ওয়েট বলে দিয়েছি যে এরকমই অ্যান্সার আমাদের হবে, যে ডেলি ওয়েট মেজারমেন্ট করা। আর রয়েছে রিভিউ ল্যাবরেটরি স্টাডিজ, অবজার্ভ স্কিন টার্গার থেকে আমরা কি বুঝতে পারি? যখন একটা পেশেন্টের ডিহাইড্রেশন রয়েছে, ডিহাইড্রেশন স্টেটাস সেটা আমরা স্কিন টার্গার দেখে বুঝতে পারি। কিভাবে বুঝি? স্কিনটাকে চিমটি কাটবো, চিমটি কাটার পরে সেটা সাথে সাথে যদি চলে যায় তাহলে বুঝবো স্কিন টার্গার নর্মাল রয়েছে। কিন্তু যদি দেখি যে খুব আস্তে আস্তে সেটা আবার ব্যাক হচ্ছে, তাহলে বুঝতে হবে যে সেখানে ডিহাইড্রেশনের সাইন রয়েছে, তাই না? তাহলে এই কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার হলো। যখনই তোমার কাছে পেশেন্ট থাকবে যে কোনো কিডনি ডিজিজের মোস্ট অ্যাকুরেট অ্যাসেসমেন্ট ফর ফ্লুইড ব্যালেন্স, তখনই অ্যান্সার কি হবে? ডেলি ওয়েট মেজারমেন্ট করা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কনসিডার্ড ওয়ান অফ দ্য কার্ডিনাল ভাইটাল সাইন্স অফ দ্য বডি? ভাইটাল সায়েন্সের মধ্যে কোনটা পড়ে না? খুবই ইজি কোশ্চেন। ভাইটাল সায়েন্স আমাদের নার্সিং ফাউন্ডেশনের একটা বেসিক চ্যাপ্টার শুরুতেই রয়েছে, কিন্তু এই ভাইটাল সায়েন্স থেকে প্রচুর কোশ্চেন হয়। টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার, হ্যাঁ, টেম্পারেচারের সঙ্গে সঙ্গে ফিভার। তো ভেরিয়াস কাইন্ডস অফ কোশ্চেন এই পার্ট থেকে রয়েছে। তো নার্সিং ফাউন্ডেশনের এই পার্টটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে নিও। এখানে কি কি রয়েছে দেখো, কার্ডিনাল সায়েন্সের মধ্যে ব্লাড প্রেশার রয়েছে, টেম্পারেচার রয়েছে, ব্লাড গ্লুকোজ লেভেল রয়েছে, আর হার্টবিট রয়েছে। এবারে বলো তাহলে কোনটা ভাইটাল সায়েন্সের মধ্যে পড়ে না? ভাইটাল সায়েন্সের মধ্যে কি পড়ে? আমরা দেখি TPR অর্থাৎ টেম্পারেচার, পালস এবং রেসপিরেশন। আর কি দেখি? আর দেখি বিপি অর্থাৎ ব্লাড প্রেশার। এছাড়াও ফিফথ ভাইটাল সাইন বলে একটা জিনিস আমরা পড়ি, ফিফথ ভাইটাল সাইন। সেটার মধ্যে কি পড়ে? সেটার মধ্যে পড়ে পেন। তাহলে এই যে ব্লাড গ্লুকোজ লেভেল, এটার কোনো হদিশ আমাদের টিপিআর এর মধ্যে নেই। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অপশন সি, কারণ এখানটায় নট বলা ছিল। কোশ্চেন এই যে ছোট্ট করে নট লেখা থাকে, এক্সেপ্ট লেখা থাকে,
এগুলোকে খুব ভালো করে নোট করবে। তাড়াতাড়ি করে কোশ্চেন পড়তে গিয়ে টেনশনের মধ্যে এই পার্টগুলো বাদ চলে যায় এবং জানা কোশ্চেনের অ্যান্সার ভুল হয়ে যায়। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। কি রয়েছে দেখো, দ্য রিফ্র্যাক্টিভ এরর কজড বাই দ্য ডিফারেন্সেস ইন দ্য কার্ভেচার অফ দ্য কর্নিয়া অ্যান্ড লেন্স। তাহলে লেন্স এবং কর্নিয়ার কার্ভেচারে চেঞ্জ হচ্ছে, যার ফলে কি একটা রিফ্র্যাক্টিভ এরর হচ্ছে। এটাকে আমরা কি বলবো? এমেট্রোপিয়া, অ্যাস্টিগমাটিজম, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া। অ্যান্সার তো আমি তোমাদের বলবোই, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাকি অপশনগুলোও তো জানতে হবে। শুধুমাত্র অ্যান্সার জানাটাই সাফিসিয়েন্ট নয়। কেন? কারণ আজকে তোমার কাছে এই কোশ্চেনটা এসেছে ডিফারেন্সেস অফ কার্ভেচার, কাল যদি তোমাকে জিজ্ঞেস করে হাইপার মায়োপিয়া বা মায়োপিয়া এগুলোর মানে কি, তখন তো তুমি বলতে পারবে না। তাহলে প্রত্যেকটা অপশনে কি রয়েছে সেইটাও আমাদেরকে জানতে হবে। চলো তবে একটা একটা করে বলি। প্রথমেই বলি এমেট্রোপিয়া। এমেট্রোপিয়া বলতে কি বোঝায়? এমেট্রোপিয়া একদমই নর্মাল, একদম নর্মাল ভিশন, মানে যেটাকে আমরা বলি 20/20। স্নেলের চার্ট রয়েছে, স্নেল চার্ট দেখে আমাদের ভিজুয়াল টেস্ট করা হয়, ভিশন টেস্ট করা হয় যে আই পাওয়ারটা কিরকম, তাই তো? তাহলে এমেট্রোপিয়ার হচ্ছে একদমই নর্মাল ভিশন, যেখানে কোনো রকমের কোনো রিফ্র্যাক্টিভ এরর নেই এবং দূরের জিনিস আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, শার্প ক্লিয়ার ভিশন থাকছে। ঠিক আছে? এবং কোনো রকমের কোনো লেন্স বা চশমার প্রয়োজন নেই। এটাকে আমরা এমেট্রোপিয়া বলে থাকি। তাহলে এটা একদম নর্মাল ভিশন। অ্যাস্টিগমাটিজম কি? যেটা আমার কোশ্চেনে জানতে চেয়েছে। রিফ্র্যাক্টিভ এরর, এখানে অ্যান্সার হবে অ্যাস্টিগমাটিজম। হচ্ছে মায়োপিয়া। মায়োপিয়া বলতে কি বোঝায়? এটা একটা রিফ্র্যাক্টিভ এরর। এখানে কি দেখা যায়? এখানে আমরা সামনের জিনিসটা খুব ভালোভাবে দেখতে পারি, পরিষ্কার দেখতে পারি, কিন্তু দূরের জিনিসটা কি হয়? আমরা আবছা দেখি। তাহলে নিয়ার ভিশন, নিয়ার ভিশন ক্লিয়ার, ডিস্ট্যান্ট ভিশন ব্লারি, এটাকেই আমরা মায়োপিয়া বলবো। এটাকে আরো একটা জিনিস বলা হয়, কি বলা হয়? এটাকে বলা হয় নিয়ার সাইটেডনেস, নিয়ার সাইটেডনেস। তাহলে নিয়ার সাইটেডনেস যদি থাকে, তাহলে সেটা কারেকশন করার জন্য আমাদেরকে কিরকম লেন্স দিতে হবে? এটা কারেকশন করার জন্য আমাদেরকে নেগেটিভ পাওয়ারের লেন্স দিতে হবে, মাইনাস পাওয়ার যেগুলো থাকে। এবং যে লেন্সটা দেওয়া হবে সেটার শেপ কিরকম হবে? এটা হবে কনকেভ শেপ। তাহলে অনেকগুলো ইনফরমেশন দিলাম, নোট করে রাখো। কনকেভ শেপ হবে, এটাকে নিয়ার সাইটেডনেস বলা হয়, মাইনাস পাওয়ার থাকে এবং এটাকে আমরা মায়োপিয়া বলছি, যেখানে সামনের জিনিসটা আমরা ভালো দেখছি কিন্তু দূরের জিনিসটাকে ভালোভাবে দেখতে পাচ্ছি না। নেক্সট রয়েছে হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া ঠিক মায়োপিয়ার অপোজিটটাই হচ্ছে হাইপারমেট্রোপিয়া, অর্থাৎ এটাকে আমরা বলবো ফার সাইটেডনেস, ফার সাইটেডনেস। এখানে নিয়ার ভিশন কি হবে? নিয়ার ভিশন ব্লারি, অর্থাৎ সামনের জিনিস দেখতে পারবে না, পেপার পড়তে পারবে না, লেখা পড়তে পারবে না, চশমা লাগবে, কিন্তু দূরের জিনিস আমরা ভালো দেখব। ডিস্টেন্ট ভিশন ক্লিয়ার। এবং এটা কারেকশনের জন্য আমাদের কিরকম লেন্স লাগবে? এটার জন্য আমাদের পজিটিভ লেন্স লাগবে। এবং এটা কিরকম সাইজের লেন্স হবে? ওখানে ছিল কনকেভ, তাহলে এটা কি হবে? কনভেক্স। ঠিক আছে? তাহলে ক্লিয়ার হলো। এমেট্রোপিয়া হলো নর্মাল ভিশন, অ্যাস্টিগমাটিজম হলো কর্নিয়া এবং লেন্সের কার্ভেচারে চেঞ্জ হচ্ছে, মায়োপিয়া হলো নিয়ার সাইটেডনেস এবং হাইপারমেট্রোপিয়া হলো ফার সাইটেডনেস। খুব ভালো করে মুখস্থ করবে, এই পার্ট থেকে কোশ্চেন এক্সামে আসে। নেক্সট কোশ্চেনে চলো। কি রয়েছে দেখো, ইন দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট হুইচ অফ দ্য ফলোইং ইজ কমনলি রেফার টু অ্যাজ দ্য ফিফথ ভাইটাল সাইন। তাহলে আমি অলরেডি কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। এখানে কি কি রয়েছে দেখো, মোটর রেসপন্স। মোটর রেসপন্স অর্থাৎ মানুষটা হাত পা ঠিক মতো নাড়তে পারছে কিনা। রেসপন্স টু পেন, তাহলে এটা আমার অ্যান্সার হবে, অলরেডি বলা আছে। ভার্বাল রেসপন্স অর্থাৎ কথা বলতে পারছে কিনা, আমি যখন একটা প্রশ্ন জিজ্ঞেস করছি তখন সে সেই প্রশ্নের উত্তরটা ঠিক মতো দিতে পারছে কিনা বা সেটা বলতে পারছে কিনা। পিপিআর রিয়াকশন টু লাইট, অর্থাৎ লাইট যদি আমি চোখের উপরে ফেলি তাহলে সেখানে চোখ বন্ধ বা খোলা এগুলো সে করতে পারছে কিনা। তাহলে এই জিনিসগুলোকে আমরা অন্য সময় দেখি, এই যে যেমন মোটর রেসপন্স রয়েছে, ভার্বাল রেসপন্স আছে, এগুলো আমরা কখন দেখি? যখন আমরা লেভেল অফ কনসাসনেস মেজারমেন্ট করি, যখন আমরা গ্লাস গ্লোকোমা স্কেলে মেজারমেন্ট করি, গ্লাস গো কোমা স্কেল। হ্যাঁ, গ্লাসগো কোমা স্কেলে যখন আমরা মেজারমেন্ট করি তখন আমাদের মোটর রেসপন্স লাগে, ভার্বাল রেসপন্স লাগে এবং তার সঙ্গে সঙ্গে রিফ্লেক্স লাগে। যে
মানুষটা কি চোখ খুলতে পারছে? যখন আমি তাকে কিছু জিজ্ঞেস করছি, যাকে ডাকছি বা যাকে কিছু বলছি সে কি তাকাতে পারছে? বা আমি যখন ডাকছি তখন তাকাচ্ছে কিনা, পেন দিচ্ছি তখন তাকাচ্ছে কিনা, কোনো রেসপন্স আছে কিনা, এগুলো দেখার জন্য আইজ এর যে ওপেনিং সেটা দেখার জন্য। এগুলো দেখার জন্য আমাদের গ্লাসগ্লোকোমা স্কিল রয়েছে, সেটা দেখে আমরা এই মোটর রেসপন্স, ভার্বাল রেসপন্স আর আই ওপেনিং এই ৩ টে জিনিস দেখি। ঠিক আছে? ওপেনিং। আর এখানে যেটা আমাকে বলতে চেয়েছে ফিফথ ভাইটাল সাইন, সেটার অ্যান্সার তো অলরেডি বলে দিয়েছি। রেসপন্স টু পেইন বা পেইন কিরকম রয়েছে সেটা আমাদের ফিফথ ভাইটাল সাইনের মধ্যে পড়ছে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন রয়েছে, ইন হিউম্যান ফিটাল স্কাল দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ ব্রেগমা টু দ্য ন্যাপ অফ দ্য নেক ইজ টার্মড অ্যাজ। তাহলে এটা অবস থেকে কোশ্চেন বা পেডিয়াট্রিক থেকে কোশ্চেন। এখানে বলতে চেয়েছে যে ফিটাল স্কাল, বাচ্চাদের মাথার বিভিন্ন রকম ডায়ামিটার আমাদেরকে মুখস্থ করতে হয়। তাহলে কি ডায়ামিটারটা সেন্টার অফ দ্য ব্রেগমা থেকে ন্যাপ অফ দ্য নেকের যে ডায়ামিটার সেটাকে আমরা কি বলি? কি বলি এবং সেটার সঙ্গে সঙ্গে কত ডায়ামিটার, দুটোই এক্সামে আসে। তাহলে চলো চট করে দেখে নিই কিরকম রয়েছে। এটা আমি একটা ফিটাল স্কালের ছবি দিয়ে দিয়েছি। ফিটাল স্কালটাকে যদি ভালো করে দেখো, এখানে কয়েকটা ছোট ছোট জিনিস আছে যেগুলো ভালো করে বুঝে নিলে তোমাদেরকে আর মুখস্থ করতে হবে না। প্রথমে দেখো, এটা তো ফেস বোঝাই যাচ্ছে। ফেসের যে একদম নিচে চিনের যে পার্টটা, একদম আমাদের মুখের নিচে যে বনি প্রমিনেন্স রয়েছে, এইটাকে আমরা বলি মেন্টাম। এটাকে আমরা বলি মেন্টাম। এটা তো নাক, বুঝতে পারছো, ন্যাপ অফ দ্য নোজ। এবারে এই যে নোজের ওপর থেকে শুরু করে একদম অ্যান্টেরিয়র ফন্টানেল, এই যে অ্যান্টেরিয়র ফন্টানেল কভারিং রয়েছে এর সামনের এই পার্টটাকে আমরা কি বলি? সিনসিপুট। সিনসিপুট। ঠিক আছে? এবার এই সিনসিপুট থেকে পেছন দিকে যে তোমার পোস্টেরিয়র ফন্টানেল রয়েছে এই পার্টটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলি ভার্টেক্স। আর এই পোস্টেরিয়র ফন্টানেলি থেকে একদম ন্যাপ অফ দ্য নেক অর্থাৎ ঘাড়ের শেষ অবধি এটাকে আমরা কি বলি? অক্সিপুট। অক্সিপুট। এবারে প্রত্যেকটা পার্টের একটা করে হায়ার পার্ট আছে, অর্থাৎ যেই জায়গাটা সব থেকে উঁচু ওই পার্টটা সেটাকে আমরা সেন্টার পয়েন্ট বলি। ঠিক আছে? এবারে ডায়ামিটার গুলো দেখো। প্রথমে বলছে যে মেন্টো ভার্টিক্যাল দিয়ে আমি শুরু করছি, যেটা সব থেকে বড় ডায়ামিটার 14 সেন্টিমিটার। মেন্টো ভার্টিব্রাল কোনটা? সেটা হচ্ছে যে এই যে চিন, মেন্টাম বলেছি, মেন্টো ভার্টিব্রাল মানে মেন্টাম। মেন্টাম থেকে শুরু করে একদম কোথায় যাবে? ভার্টেক্স রয়েছে, ভার্টেক্সের ওপর পর্যন্ত। সেই জন্য এটার নাম মেন্টো ভার্টিকাল, যেটা সব থেকে বড় ডায়ামিটার 14 সেন্টিমিটার। হয়ে গেল। নেক্সট চলে এসো সাব অক্সিপুটো ফ্রন্টাল। সাব অক্সিপুটো ফ্রন্টাল। দেখো, অক্সিপুট মানে হচ্ছে যে অক্সিপুটের সব থেকে বনি প্রমিনেন্স, যেটা উঁচু প্রমিনেন্স সেটা। যেহেতু অক্সিপুটেটাকে সাব রয়েছে, সাব মানে ওই অক্সিপুটের থেকে নিচের পার্ট, অর্থাৎ বনি প্রমিনেন্স না হয়ে যে ন্যাপ অফ দ্য নেক বলেছিলাম সেই ন্যাপ অফ দ্য নেক দিয়ে শুরু হবে এবং কোথায় অব্দি যাবে? রয়েছে ফ্রন্টাল। তাহলে ফ্রন্টাল বোন যে রয়েছে, ফ্রন্টাল বোনের সব থেকে উঁচু প্রমিনেন্স যেটা সেখানে যাবে। তাহলে এটাকে তাহলে কি বললাম? সাব অক্সিপুটো ফ্রন্টাল। এটা কত হবে? 10 সেন্টিমিটার হবে। সিমিলারলি সাব অক্সিপুটো ফ্রন্টালের মতো রয়েছে সাব অক্সিপুটো ব্রেগমাটিক। ব্রেগমা কোনটাকে বলি? অ্যান্টেরিয়র ফ্রন্টালিকে ব্রেগমা বলি। তাহলে এটা কোথা থেকে কোথায় অবধি হবে? ন্যাপ অফ দ্য নেক থেকে হবে ব্রেগমা পর্যন্ত। এটার ডায়ামিটার হচ্ছে 9.5 সেন্টিমিটার। আর কি রয়েছে দেখো, অক্সিপুটো ফ্রন্টাল। তাহলে এখানেও নামের মধ্যে রয়েছে অক্সিপুট কোনটা? অক্সিপুট মাথার পেছনে বনি প্রমিনেন্স, যেটা হচ্ছে অক্সিপুট। ফ্রন্টাল কোনটা? একদম ফ্রন্টাল বোলের সামনে নাকের ওপরের পার্ট। এই জায়গার সঙ্গে যখন এটাকে জুড়বো তখন এটা হবে অক্সিপুটো ফ্রন্টাল ডায়ামিটার, যেটা 11.5 সেন্টিমিটার। আর একটা রয়ে গেছে, সেটা কি? সাবমেন্টো ব্রেগমাটিক। তাহলে সাব মানে কি বলেছি? যেই পার্টের নাম তার ঠিক নিচের পার্টি হলে সেটাকে সাব বলা হয়। তাহলে মেন্টাম ছিল এটা, সাবমেন্টো বলেছে মানে কি হবে? মেন্টামের নিচে হবে। তাহলে মেন্টামের নিচের পার্ট থেকে শুরু করে যখন আমরা এই ব্রেগমা অব্দি চলে যাব তখন সেটা হবে সাবমেন্টো ব্রেগমাটিক, যেটা ডায়ামিটার আবার 9.5। তাহলে এখানে একটু ভালো করে দেখো, 9.5 এ দুটো রয়েছে, সাব অক্সিপুটো ব্রেগমাটিক, সাবমেন্টো ব্রেগমাটিক। তাহলে ব্রেগমা দিয়ে দুটো, সাবমেন্টো সাব অক্সিপুটো দুটোই সেম ডায়ামিটার রয়েছে। মেন্টো ভার্টিব্রাল তো সব থেকে বড় 14 সেন্টিমিটার, অক্সিপুটো ফ্রন্টাল 11.5 আর অক্সিপুটো ফ্রন্টাল রয়েছে 10.5। তাহলে এই কটা ডায়ামিটার একটু কষ্ট করে মুখস্থ করে নিও, যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। এবারে আমাদের কোশ্চেনে কি ছিল সেটা দেখে নিই। এখানে কি বলেছে? দ্য সেন্টার অফ দ্য ব্রেগমা। সেন্টার অফ দ্য ব্রেগমা থেকে শুরু করে ন্যাপ অফ দ্য নেক। তাহলে সেন্টার অফ দ্য ব্রেগমা মানে একটা ব্রেগমাটিক টার্ম থাকবে। আর ন্যাপ অফ দ্য নেক বলেছে, নেকের ন্যাপ অর্থাৎ নেকের পেছন দিক। তাহলে অক্সিপুট রয়েছে অক্সিপুটের নিচে। তাহলে অক্সিপুটের নিচে হলে সেটাকে কি বলি আমরা? সাব অক্সিপুট। তাহলে এটার অ্যান্সার কি হবে? সাব অক্সিপুটো ব্রেগমাটিক। ঠিক আছে? তাহলে ন্যাপ অফ দ্য নেক বলেছে বলে এটা কিন্তু সাব অক্সিপুটো ব্রেগমাটিক হলো, অক্সিপুটের পেছনে হলো। আর যদি আমাদের যে সামনের যে ফেস রয়েছে, ফেসের নিচে যদি হতো তাহলে কিন্তু সেটা সাব মেন্টো হতো। ঠিক আছে? ফ্লোর অফ দ্য মাউথ বলতে পারে, মেন্টাম বলতে পারে।
ফ্লোর অফ দ্য মাউথ হলে এটা হতো সাবমেন্টোবেগমাটিক। যেহেতু এখানে ফ্লোর অফ দ্য মাউথ না বলে ন্যাপ অফ দ্য নেক বলেছে, ন্যাপ অফ দ্য নেক মানে মাথার পেছনের দিকটা। ঠিক আছে, খেয়াল করবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? সাব অক্সিপিটো ব্রেগমাটিক। এবার চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখি। নেক্সট কোশ্চেন রয়েছে, দ্য অ্যামাউন্ট অফ এয়ার পাসিং ইনটু অ্যান্ড আউট অফ দ্য লাংস ডিউরিং ইচ সাইকেল অফ রেসপিরেশন ইজ নোন অ্যাজ। অর্থাৎ প্রত্যেকবার যখন আমরা রেসপিরেশন নিচ্ছি, নর্মালি যেটা আমরা ইন এবং আউট করছি, সেই অ্যামাউন্টটাকে আমরা কি বলছি? কি কি অপশন রয়েছে এখানে? অপশন রয়েছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম নামের মধ্যে অ্যান্সার লুকিয়ে থাকে। দেখো, রিজার্ভ মানে কি? রিজার্ভ মানে হচ্ছে এক্সট্রা করে, যেটা আমরা এক্সট্রা করে রেখেছি, তাই না? রিজার্ভেশনে রেখেছি বা রিজার্ভ করে রেখেছি, তাহলে রিজার্ভ মানে এক্সট্রা অ্যামাউন্ট। ইন্সপিরেটরি রিজার্ভ মানে ইন্সপিরেশনের সময় যেটা এক্সট্রা। তাহলে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম মানে কি হবে? যখন আমরা রেসপিরেশন নিচ্ছি নর্মালি, তারপরেও এক্সট্রা করে যে অ্যামাউন্ট আমরা নিতে পারি, যে এক্সট্রা অ্যামাউন্ট অফ এয়ার আমরা ফোর্সফুল ইন্সপিরেশনের মাধ্যমে ইন্সপায়ার করতে পারছি, সেই অ্যামাউন্টটাকে আমরা বলি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ঠিক আছে, নেক্সট রয়েছে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম কোনটা? যেটা আমাকে কোশ্চেনে জিজ্ঞেস করেছে। নর্মাল ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের সময় যেই অ্যামাউন্ট অফ এয়ার আমরা নিচ্ছি বা ছাড়ছি, সেটাকেই আমরা টাইডাল ভলিউম বলছি। রেসিডুয়াল ভলিউম কি হবে তাহলে? রেসিডুয়াল মানে আমরা কি বুঝি? রেসিডুয়াল মানে হচ্ছে পরিত্যক্ত বা এক্সট্রা, মানে যেটা রয়ে যাচ্ছে, পড়ে থেকে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, সেটাকে আমরা রেসিডুয়াল বলি, তাই না? শেষের জিনিসটাকে আমরা রেসিডুয়াল বলি, রেসিডিউ। তাহলে রেসিডিয়াল ভলিউম কোনটা হবে? লাংস থেকে যদি আমরা ফোর্সফুল এক্সপিরেশনও করে দিই, অর্থাৎ যতটা আমরা শ্বাস বের করতে পারি পুরোটা বের করে দিলাম, বের করে দিলেও কি লাংস আমাদের চুপসে যায়? নিশ্চয়ই নয়। তাহলে লাংসের মধ্যে কিছুটা অ্যামাউন্ট অফ এয়ার সবসময় থেকে যায়। যেই অ্যামাউন্ট অফ এয়ারটা লাংসের মধ্যে ফোর্সফুল এক্সপিরেশনের পরেও থেকে যাচ্ছে, সেইটাকেই আমরা রেসিডুয়াল ভলিউম বলছি। ক্লিয়ার? আর একটা কি রয়েছে? ইন্সপিরেটরি ক্যাপাসিটি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি মানে এখানে ক্যাপাসিটির প্রশ্ন জিজ্ঞেস করেছে, মানে কতটা ক্ষমতা। তাহলে ক্ষমতা কিন্তু অনেকটা। কিরকম ক্ষমতা? নর্মাল আমরা যে অ্যামাউন্ট অফ এয়ারটা নিতে পারি, সেটাকে আমরা বলছি টাইডাল ভলিউম। তার সঙ্গে সঙ্গে আমরা আবার ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমও নিতে পারি, তাই না? তাহলে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম অর্থাৎ ফোর্সফুল ইন্সপিরেশনের মাধ্যমে যতটা অ্যামাউন্ট অফ এয়ার আমরা নিতে পারছি, সেই টোটাল ভলিউম অফ এয়ার, মানে নর্মাল নিচ্ছি প্লাস এক্সট্রা নিচ্ছি প্লাস কিছু রেসিডুও থেকে যায়, সেই টোটাল অ্যামাউন্ট মিলিয়ে যতটা অ্যামাউন্ট অফ এয়ার লাংসের মধ্যে থাকলো, সেই টোটাল অ্যামাউন্টটা হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। বুঝতে পারলে? এরকমই আরো কিছু ভলিউমের থাকে কোশ্চেন, সেই ভলিউমগুলো একটু ভালো করে দেখে নিই। ঠিক আছে, নেক্সট এখানে কি রয়েছে দেখো। বিফোর গিভিং ব্লাড ট্রান্সফিউশন আ নার্স মাস্ট নোট দ্য ডেট, time of collection and must be aware that packed RBC can be stored up to। অর্থাৎ আমরা যখন ব্লাড ট্রান্সফিউশন করি, সেখানে আমাদের কাছে একটা ব্লাডের প্যাকেট চলে আসে। এই যে ব্লাডের প্যাকেট চলে এসছে, এই ব্লাডের প্যাকেটের মধ্যে দেখবে একটা ডেট অফ কালেকশন, ডেট অফ এক্সপায়ারি, ব্লাড ব্যাগের নাম্বার, টিউব নাম্বার এবং ব্লাড গ্রুপ, এইগুলো সব লেখা থাকে। এখানে আমাকে জিজ্ঞেস করেছে যে একটা প্যাকড আরবিসি আমরা কতদিন স্টোর করতে পারি। কখনো কি নোট করে দেখেছো যে এই ডেট অফ কালেকশন এবং ডেট অফ এক্সপায়ারির মধ্যে কতটা গ্যাপ থাকে? নেক্সট টাইম যখন তুমি ব্লাড ট্রান্সফিউশনের জন্য ব্লাডের প্যাকেট হাতে নেবে, অবশ্যই নোট করো কিন্তু। ওখানে থাকে সবসময় 35 ডেজের একটা গ্যাপ। যেই ডেটে কালেকশন হলো তার থেকে 35 ডেজের মধ্যে আমাকে ওই টিআরবিসিটা ট্রান্সফিউজ করতে হয়। ঠিক আছে, নেক্সট কি রয়েছে? হোয়েন ইন্টারপ্রেটিং দ্য রেজাল্টস অফ দ্য টেস্ট টেপ অন ইউরিন, অরেঞ্জ ইন্ডিকেটস। আচ্ছা, তাহলে এখানে বলতে চাইছে যে ইউরিনের কিছু একটা টেস্ট যেখানে অরেঞ্জ কালার হয়ে যায়। কোথায় হয় বলো তো? এরকম ইউরিন টেস্ট যেখানে কালার চেঞ্জ হয়, ইউরিন টেস্ট কালার চেঞ্জ হয়, সেটা কোথায় হয়? সেটা হয় আমাদের সুগার টেস্ট অর্থাৎ বেনেডিক্ট টেস্টের মধ্যে। বেনেডিক্ট টেস্ট যখন আমরা করি, তখন হচ্ছে যে এই ইউরিন নিয়ে আমরা টেস্ট টিউবের মধ্যে ধরি এবং সেই টেস্ট টিউবটাকে গরম করতে থাকি। এরপরে কি হয়? কালার চেঞ্জ হতে থাকে এবং সেই কালার চেঞ্জ থেকে আমরা বুঝতে পারি যে কোন কালারের জন্য কোনটা ইন্ডিকেট করছে কতটা সুগার রয়েছে। ঠিক আছে, তাহলে যখন এই টেস্ট টিউবের কালারটা ব্লু থাকছে, তখন সেখানে কোনো সুগার নেই, অর্থাৎ নীল হয়ে গেল। যখন আমরা গ্রিন কালার পাচ্ছি, তখন ট্রেস অ্যামাউন্ট বলা হয় বা +1 বলা হয়। যখন ইয়েলো বলা হচ্ছে, এটা হচ্ছে +1। যখন ইয়েলো হয়ে যাচ্ছে তখন হচ্ছে লো, এটাকে বলছি আমরা +2। যখন অরেঞ্জ হয়ে যায়, অরেঞ্জ হয়ে গেলে আমরা সেটাকে বলি যে +3। আর যখন ব্রিক রেড হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা কি বলি? +4। ঠিক আছে, তাহলে যেই যেই কালার চেঞ্জ হবে সেই সেই ওয়াইজ আমরা কি করব? ইন্ডিকেট করব। তাহলে এখানটায় আমার
গ্রিনে হলো +1, ইয়েলোতে হলো +2, অরেঞ্জে হলো +3 এবং ব্রিক রেডে হলো +4। কোশ্চেনে আমাকে কি জানতে চেয়েছিল? কোশ্চেনে জানতে চেয়েছিল অরেঞ্জ কালার কি ইন্ডিকেট করছে। তাহলে অরেঞ্জে কি কালার হলো? অরেঞ্জে হলো +3। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে +3 সুগার, অপশন সি। মনে থাকবে তাহলে বেনেডিক্ট টেস্টের এই কালারটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকেও এক্সামে কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন রয়েছে a food contains 13 gram fat, 31 gram carbohydrate and 5 gram protein. What is total amount of calories? তাহলে এখানে ক্যালোরি ক্যালকুলেট করতে বলেছে। কিভাবে করব ক্যালোরির ক্যালকুলেশন? এখানে ফ্যাটের, কার্বোহাইড্রেটের, প্রোটিনের সমস্ত অ্যামাউন্ট দিয়ে দিয়েছে। কিভাবে ক্যালকুলেট করব বলো তো? কোনো ফর্মুলা কি রয়েছে এগুলো ক্যালকুলেট করার? জানো তোমরা? আমরা জানি যে প্রত্যেক গ্রাম যখন কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এগুলো ব্রেকডাউন হয় তখন সার্টেন অ্যামাউন্ট অফ ক্যালোরি তৈরি হয়। কিরকম ভাবে তৈরি হয়? 1 গ্রাম অফ ফ্যাট, 1 গ্রাম ফ্যাট থেকে কত ক্যালোরি হয়? 9 ক্যালোরি। 1 গ্রাম কার্বোহাইড্রেট, 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 কিলো ক্যালোরি। আর 5 গ্রাম 5 গ্রাম সরি 1 গ্রাম প্রোটিন, 1 গ্রাম প্রোটিন থেকে কতটা হবে? 1 গ্রাম প্রোটিন, 1 গ্রাম প্রোটিন থেকে হয় 4 কিলো ক্যালোরি। তাহলে এই সরি ক্যালোরি, কিলো ক্যালোরি নয়, ক্যালোরি, শুধু ক্যালোরি। তাহলে এখান থেকে 9 ক্যালোরি, এখান থেকে 4 ক্যালোরি আর এখান থেকেও 4 ক্যালোরি। তাহলে আমাকে কিভাবে ক্যালকুলেট করতে হবে? 13 ইন্টু 9 গুণ করতে হবে, প্লাস 4 ইন্টু কত করতে হবে? 31 গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে, 4 ইন্টু 31 করতে হবে, প্লাস কত গ্রাম প্রোটিন রয়েছে? 9 গ্রাম প্রোটিন রয়েছে, সরি 5 গ্রাম প্রোটিন রয়েছে। তাহলে এখানে 5 ইন্টু 4, ঠিক আছে? এটাকে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে কত হবে? 13 সঙ্গে 9 গুণ করলে কত হয়? 117, তাই তো? 31 এর সঙ্গে 4 গুণ করলে 124 আর 5 4 20। তাহলে যোগ করে দেখি কত হয়। এখানে লাস্টে 1 হবে, তারপরে হবে এখানে 6 এবং তারপর এখানে হবে কত? 2। তাহলে 261। অ্যান্সার কত হবে? 261 ক্যালোরি। তাহলে এরকম কোশ্চেন এলে এক্সামে করতে পারবে তো? এভাবে ক্যালকুলেট করে বের করবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে? হুইচ লেভেল টেম্পারেচার ইন সেন্টিগ্রেড অ্যান্ড ফারেনহাইট স্কেল বিকাম ইকুয়াল? এটা একটা অনলাইনার কোশ্চেন, মুখস্থ করে রেখে দেবে। -40°C যখন হয়, -40°C সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলে টেম্পারেচার মানে স্কেলটা ইকুয়াল হয়ে যায়, ঠিক আছে? তাহলে -40°তে সেন্টিগ্রেড এবং ফারেনহাইট দুটোই টেম্পারেচারটা সেম হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। ওকে, এই কোশ্চেনটা তোমাদের জন্য রয়েছে। কোশ্চেন ফর ইউ কি রয়েছে দেখো। কোশ্চেন তোমাদের জন্য রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কম্পোনেন্ট অফ ক্যাঙ্গারু মাদার কেয়ার? অর্থাৎ ক্যাঙ্গারু মাদার কেয়ারের মধ্যে কোন কম্পোনেন্টটা পড়ে না? কেএমসি আমরা কোথায় দিই? ব্রেস্ট ফিডিং এ দিই না বাচ্চাদেরকে, লো বার্থ ওয়েট বেবিদের জন্য? কি কি রয়েছে দেখো, কিটা পড়ে না? স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, সাপ্লিমেন্টারি নিউট্রিশন, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, আর্লি ডিসচার্জ অ্যান্ড ফলো আপ। তাহলে কোন জিনিসটা আমাদের কেএমসির মধ্যে ইনক্লুডেড নয়? ঝটপট করে অ্যান্সারটা কমেন্ট বক্সে দিয়ে দাও। আমি তোমাদের পরের কোশ্চেনের অ্যান্সার বলি। চলো কোশ্চেনটা দেখে নাও, অ্যান্সারটা দিয়ে দাও। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের, ইন অর্ডার টু ফেসিলিটেট ব্রিদিং হোয়াইল রিপোজিশনিং আ পেশেন্ট উইথ এমফাইসিমা। এমফাইসিমার একটা পেশেন্টকে আমরা রিপোজিশন করছি, কেন করছি? ফেসিলিটেট ব্রিদিং, যাতে ব্রিদিংটা ভালো করে সে নিতে পারে। Which among the following positions facilitates maximum air exchange? অর্থাৎ ম্যাক্সিমাম এয়ার এক্সচেঞ্জের জন্য আমরা কি পজিশন দিতে পারি? এটা হচ্ছে প্রশ্ন আমার জন্য। পজিশন কি কি রয়েছে এখানে? সুপাইন পজিশন, অর্থোগনিক পজিশন, লো ফাউলার্স পজিশন এবং সেমি ফাউলার্স পজিশন। ভালো করে কোনো পজিশনের ছবি আমি এবার পাইনি, তো আমি খুঁজে তোমাদের পরে কোনো একটা ভিডিওতে দেখাবো। তো এখন আমি জাস্ট বলে দিই, সুপাইন পজিশন মানে এই রয়েছে বেড এবং এই রয়েছে পেশেন্ট সোজা হয়ে শুয়ে রয়েছে পিঠের ওপরে ভর দিয়ে, এটা সুপাইন পজিশন। অর্থোগনিক পজিশন কোনটা? এই রয়েছে আমার বেড, এইরকম ভাবে পেশেন্ট বসে রয়েছে, এই জায়গাতে আমি একটা ফুড ট্রলি দিয়েছি সামনের দিকে এবং পেশেন্ট কি করছে? এই ফুড ট্রলির ওপরে ঝুঁকে বসে আছে, অর্থাৎ মাথাটা তার সামনের দিকে একটা টেবিলের ওপরে ঝোঁকানো আছে। অর্থোগনিক। লো ফাউলার পজিশন কিরকম? এই আমার বেড, এই হচ্ছে অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলটা কত? সরি ওইটা না, এই অ্যাঙ্গেলটা কত হবে? 30°, ঠিক আছে? এটাকে বলি লো ফাউলার্স। সেমি ফাউলার্স কখন বলবো? এই অ্যাঙ্গেলটাই যখন 30° থেকে 45° হয়ে যাবে তখন এটাকে সেমি ফাউলার্স পজিশন বলবো। হাই ফাউলার্স কখন বলবো?
হাই ফাউলার্স বলবো যখন এটা পুরোপুরি 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এদিকটা 90 ডিগ্রি যখন হয়ে যাবে তখন এটা হাই ফাউলার্স। তাহলে আমরা জানি যে ফাউলার্স পজিশন দিলে ব্রিদিংটা ইমপ্রুভ হয়। ঠিক আছে, কিন্তু এখানে একটা অর্থোপনিক পজিশন রয়েছে। অর্থোপনিক পজিশনের ক্ষেত্রে কি হয়, লাংসের যে এক্সপ্যান্ড করার স্পেস, সেই এক্সপ্যান্ড করার স্পেসটা অনেকটা বেশি থাকে। সেই কারণে যে এয়ার এক্সচেঞ্জ বা ব্রিদিং এর ফেসিলিটেশনটা ভালো হয়। সেই কারণে যখনই কোথাও দেখবে যে ফাউলার্স পজিশনের সঙ্গে অর্থোপনিক পজিশন আছে, সেই জায়গাতে অ্যান্সার সবসময় কি করবে, অর্থোপনিক। যদি অর্থোপনিক না থাকে তাহলে সবসময় সেমি ফাউলার্স পজিশনটা বেটার, কিন্তু অর্থোপনিক থাকলে সেটা সবসময় ইমপ্রুভ হবে। কারণ এই এমফাইসিমার পেশেন্ট বা সিওপিডির পেশেন্ট, এই পেশেন্টগুলোকে যদি কখনো দেখো, নোট করবে, এই পেশেন্টগুলো কিন্তু শুতে পারে না, এরা বসে থাকে। মানে বসে বসে শ্বাস নিলে এদের একটু ভালো ফিল হয়। তো সেই জন্যই কি হয়, এদের সামনে একটা টেবিল দিয়ে দেওয়া হয়, ফুড টেবিল বলা হয়। এই ফুড টেবিলের উপরে যদি ভর দিয়ে বসে, তাহলে মাথা ঠুকে বসে, তাহলে লাংসটা এক্সপ্যান্ড করতে পারে ভালোভাবে এবং ভালোভাবে রেসপিরেশন নিতে পারে। ঠিক আছে, তাহলে এটা খেয়াল করবে যে অর্থোপনিক পজিশনে সবসময় বেস্ট ফেসিলিটেড ব্রিদিং হয়, তারপরে আসে সেমি ফাউলার্স পজিশন। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন কি রয়েছে, মেজারমেন্ট ফ্রম লোয়ার বর্ডার অফ সিম্ফাইসিস পিউবিস টু দ্য সেন্টার অফ দ্য প্রমোন্টারি অফ দ্য স্যাক্রাম। তাহলে সিম্ফাইসিস পিউবিসের লোয়ার বর্ডার থেকে স্যাক্রাম প্রমোন্টারি সেন্টার পর্যন্ত এই যে একটা মেজারমেন্ট, এটাকে আমরা কি বলি? টু নো দ্য পেলভিক ক্যাপাসিটি, এটাকে কি বলা হয়? ডায়াগোনাল কনজুগেট, অবস্টেট্রিক কনজুগেট, ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য ব্রিম এবং ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য পেলভিক আউটলেট। তাহলে এখানে দু রকমের জিনিস আমার কাছ থেকে জানতে চেয়েছে। কি অ্যান্সার হবে তার জন্য তোমাকে একটা পেলভিস আমাকে বোঝাতে হবে। তাহলে এটা দেখো, আমি একটা ফিটাল পেলভিসের, সরি ম্যাটার্নাল পেলভিসের ছবি দিয়েছি, এবং এই যে ছবিটা দিয়েছি এখানে কি কি রয়েছে, এটা রয়েছে আমার স্পাইন। কি স্পাইন এটা? এটা হচ্ছে আমার স্যাক্রাল প্রমোন্টারি, অর্থাৎ আমার পেছনের দিকে যে স্যাক্রাম রয়েছে সেই স্যাক্রামের একটা বোন, স্যাক্রাম বোন, এবং এটা হচ্ছে স্যাক্রাম প্রমোন্টারি। আর এই সামনের এটা কি? এটা হচ্ছে সিম্ফাইসিস পিউবিস। এই যে সিম্ফাইসিস পিউবিস রয়েছে, এই তিনটে বর্ডার রয়েছে। তিনটে বর্ডার বলতে অ্যাকচুয়ালি বর্ডার তিনটে নয়, সিম্ফাইসিস পিউবিসটা এইরকম জিনিস, এবং তার এই ওপরের একটা পার্ট, মিডিলের একটা পার্ট, মানে মিডিলের মানে এদিকে সব থেকে উঁচু একটা পার্ট, এবং একটা নিচের পার্ট। এই তিনটে পার্টকে আমরা দেখি মেজারমেন্ট করি কিসের সাথে? মেজারমেন্ট করি এই স্পাইনটার সঙ্গে। স্পাইনের যে সব থেকে উঁচু পার্ট রয়েছে এটার সঙ্গে। এবার কি কি ডায়ামিটার রয়েছে? যখন এই সিম্ফাইসিস পিউবিসের আপার বর্ডারের সঙ্গে কানেক্ট করব, তখন আমি এটাকে বলবো অ্যানাটমিক্যাল কনজুগেট। ঠিক আছে, অ্যানাটমিক্যাল কনজুগেট, বা এটাকে ট্রু কনজুগেটও বলা হয়। সেকেন্ড, যখন আমি এটার সঙ্গে আবার মিডিল পয়েন্ট, মিডিলের সব থেকে ওপরের পয়েন্টটাকে জুড়বো, তখন সেটাকে আমি বলবো কি? অবস্টেটিক কনজুগেট। ঠিক আছে, আর নিচের যে পার্টটা রয়েছে সেটাকে যখন আমি জোড়া করব, তখন সেটাকে আমি বলবো ডায়াগোনাল কনজুগেট। মনে থাকবে? তাহলে সব থেকে উপরেরটা হচ্ছে ট্রু কনজুগেট, তারপরেরটা হচ্ছে অবস্টেটিক কনজুগেট, এবং লাস্টেরটা হচ্ছে যে ডায়াগোনাল কনজুগেট। কোশ্চেনে আমার কাছে কি জানতে চেয়েছিল? লোয়ার বর্ডার অফ সিম্ফাইসিস পিউবিস থেকে যদি আমি স্যাক্রাম প্রমোটারি অব্দি যাই, তাহলে সেটার অ্যান্সার কি হবে? সেটার অ্যান্সার হবে ডায়াগোনাল কনজুগেট। তাহলে অবস্টেটিক কনজুগেট, ডায়াগোনাল কনজুগেট, এই দুটো বোঝা গেল। এটা কি? ট্রান্সভার্স ডায়ামিটার ব্রিম, ট্রান্সভার্স ডায়ামিটার পেলভিক আউটলেট, এগুলো কি? পেলভিস, এই যে পেলভিসের ছবিটা রয়েছে, এটা হচ্ছে যে তোমার স্যাক্রাম প্রমোটারি থেকে এই জায়গাটা। আমরা এরকম টাইপের একটা গোল ছবি দেখি না পেলভিসে? এবং পেলভিসে তিনটে পার্ট থাকে, একটা থাকে ইনলেট, একটা থাকে ক্যাভিটি, এবং একটা থাকে আউটলেট, তাই না? তাহলে এই যে পেলভিস, ফিমেল পেলভিসের ওপর থেকে যখন একটা ফিটাল হেডটা ঢুকছে, তো যেখান থেকে ঢুকছে ওপরের পার্টটা, সেটাকে আমরা বলি ইনলেট। ইনলেট অর্থাৎ যেখান থেকে প্রবেশ করে, ইন হচ্ছে, তাহলে ওপরের পার্টটা হচ্ছে ইনলেট। তারপরে যে মিডিল পার্টটা, সেটাকে আমরা বলছি ক্যাভিটি বা ব্রিম, এবং তারপরে যেখান থেকে বেরোচ্ছে সেই জায়গাটাকে আমরা কি বলি? আউটলেট। ঠিক আছে, তাহলে ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য ব্রিম এবং পেলভিক আউটলেট বলতে কি বোঝাচ্ছে? আমাদের ডায়ামিটারটাও আবার কিরকম ভাবে ভাগ হয়? এইরকম ভাবে যদি আমি একটা আঁকি পেলভিসের ছবি, তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বা লঙ্গিচুইডিনাল, এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স, এবং এইটা থাকে আমাদের অবলিক। ঠিক আছে, তাহলে ট্রান্সভার্স ডায়ামিটার জানতে চেয়েছে, মানে আমাকে এই ডায়ামিটারটা জানতে চেয়েছি। ঠিক আছে, তাহলে পেলভিসের বিভিন্ন রকমের ডায়ামিটার হয়। সবকিছু মনে না থাকলেও অন্তত এই ডায়াগোনাল, অবস্টেটিক এবং ট্রু কনজুগেট, এই তিনটে ডায়ামিটারটা মনে রেখো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখি। A patient is scheduled for a right total hip replacement. রাইট টোটাল হিপ রিপ্লেসমেন্ট হবে।
হুইচ অফ দ্য ফলোয়িং পোস্ট অপারেটিভ লেগ পজিশন শুড দ্য নার্স টিচ? তাহলে একটা পোস্ট অপারেটিভ পেশেন্টের পজিশনের কোশ্চেন জিজ্ঞেস করেছে আমাকে। হিপ রিপ্লেসমেন্টের একটা পেশেন্ট রাইট সাইডে হিপ রিপ্লেসমেন্ট হবে, তাহলে সেই পেশেন্টকে আমরা কি পজিশন দেব? যখনই কোনো অর্থোপেডিক অপারেশন হয়, বিভিন্ন অর্থোপেডিক অপারেশনের জন্য বিভিন্ন রকমের পজিশন রয়েছে এবং সেই পজিশনই মেনটেন করতে হয়। যখন হিপ রিপ্লেসমেন্টের কোনো কোশ্চেন থাকবে তখন সবসময় খেয়াল রাখবে যে হিপ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা পা দুটোকে কি করি, ভি শেপে রাখি, ঠিক আছে, ভি শেপে। তাহলে অপশন কি কি রয়েছে দেখো, মেনটেন লেগস ইন অ্যাডাকশন, মেনটেন লেগস ইন অ্যাবডাকশন, ইন্টারনাল লেগ রোটেশন মেনটেন, আর মোর দেন 90 ডিগ্রি হিপ ফ্লেকশন। তাহলে ফ্লেকশন মানে আমরা কি জানি, যে দুটো যে পার্ট রয়েছে তার মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা কম হবে, অর্থাৎ ফ্লেক্স হবে, মোড়া হবে, কাছাকাছি আসবে। আচ্ছা, ইন্টারনাল লেগ রোটেশন মানে কোনগুলো, এইরকম ভাবে আমরা রোটেট করতে পারবো, এটাকে রোটেশন বলছি। আর অ্যাবডাকশন আর অ্যাডাকশন, অ্যাবডাকশন মানে কাছে আসা নাকি দূরে যাওয়া, কিভাবে মনে রাখবে? অ্যাড রয়েছে কোশ্চেনের মধ্যে, এই যে কথাটার মধ্যে অ্যাড রয়েছে। অ্যাড মানে আমরা কি জানি, অ্যাড মানে হচ্ছে অ্যাডিশন। অ্যাডিশন মানে কি, অ্যাডিশন মানে যোগ করা। হ্যাঁ, অ্যাডিশন মানে স্পেলিংটা অ্যাকচুয়ালি এরকম নয়, কিন্তু অ্যাডিশন মানে হচ্ছে যোগ করা। অ্যাড, অ্যাবস্ট্রাকশন, সাবস্ট্রাকশন, হ্যাঁ এরকম ভাবে হতো না, আমরা ছোটবেলায় যোগ বিয়োগ করতাম। তাহলে অ্যাড বা অ্যাডিশন মানে হচ্ছে অ্যাড হচ্ছে দুটো বডি পার্ট যখন কাছাকাছি আসছে তখন সেটাকে আমরা বলছি অ্যাডাকশন। আর যখন দুজন একে অন্যের থেকে দূরে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি কি, অ্যাবডাকশন। তাহলে দূরে গেলে হবে অ্যাবডাকশন, কাছাকাছি এলে হবে অ্যাডাকশন। তাহলে এখানে আমরা কিরকম পজিশন মেনটেন করব, আমরা দুটোকে দূরে দূরে রাখবো। তাহলে আমরা একটা ভি শেপ যদি মেনটেন করতে চাই তাহলে আমাকে অ্যাবডাকশনে রাখতে হবে। তাহলে অ্যান্সার অপশন বি, মেনটেন লেগস ইন অ্যাবডাকশন। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন রয়েছে, দ্য পার্ট অফ দ্য ব্রেন হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট। এটা হচ্ছে আমাদের একটা খুব ভাইটাল কোশ্চেন। খুব ভাইটাল কোশ্চেন কেন? এই কোশ্চেনটা কি ভাইটাল? অ্যাকচুয়ালি নয়, এই কোশ্চেনটাই শুধু ভাইটাল নয়, এই পার্ট থেকে যত রকমের কোশ্চেন হয়, কোন পার্ট অফ ব্রেন কি ফাংশন করছে, কোন পার্ট অফ ব্রেন কি কন্ট্রোল করছে, খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন আসে। তাহলে এখানে আমাকে জিজ্ঞেস করেছে যে কোঅর্ডিনেশন অফ মুভমেন্টের জন্য কোন পার্ট অফ ব্রেনটা রেসপন্সিবল। অপশন রয়েছে ব্রেন স্টেম, হাইপোথ্যালামাস, সেরিবেলাম এবং থ্যালামাস। আগে অ্যান্সারটা বলে দিই, মুভমেন্টের কোঅর্ডিনেশনের জন্য হেল্পফুল থাকে আমাদের সেরিবেলাম। বাকি অপশনগুলো কি কাজ করে বলো? ব্রেন স্টেমের মধ্যে থাকে কয়েকটা পার্ট, কি কি থাকে, এখানে থাকে মিড ব্রেন থাকে, এখানটায় পন্স এবং মেডুলা, ঠিক আছে। এই তিনটে মেন পার্ট, এর মধ্যে মিড ব্রেনের কাজ কি, মিড ব্রেন হচ্ছে সব থেকে ছোট পার্ট, ব্রেন স্টেমের মধ্যে সব থেকে ছোট পার্ট মিড ব্রেন। এবং এটার ফাংশনের মধ্যে ভিশন রয়েছে, হিয়ারিং রয়েছে, স্লিপ রয়েছে, টেম্পারেচার রেগুলেশন রয়েছে, এগুলো সমস্ত মিড ব্রেনের মধ্যে পড়ে। পন্সের মধ্যে কি পড়ে, পন্সের মধ্যে কিছু ফেসিয়াল সেন্সেশন, এক্সপ্রেশন, আই মুভমেন্ট, চিউইং, সালাইভা, টিয়ার সিক্রেশন, এগুলো সমস্ত পড়ছে আমাদের পন্সের আন্ডারে। রয়েছে মেডুলা অবলঙ্গাটা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট বা ভাইটাল পার্ট বলতে পারি আমরা। কেন? কারণ আমাদের হার্ট রেট, আমাদের ব্লাড প্রেশার, আমাদের ব্রিদিং, এগুলো সমস্ত কিছু মেডুলা অবলঙ্গাটা কন্ট্রোল করে থাকে। এবং শুধু তাই নয়, কিছু রিফ্লেক্স যেমন স্নিজিং, কাফিং, ভমিটিং, এগুলোর যে সেন্টার, রিফ্লেক্স সেন্টার, সেগুলো মেডুলা অবলঙ্গাটাতে রয়েছে। সেই কারণে দেখবে কোশ্চেন আসে যে যদি কখনো মেডুলাতে এফেক্টেড হয় বা কোনো কারণে হয়তো ইনজুরি হয়েছে যেখানে মেডুলারি পার্ট এফেক্টেড হয়ে গেছে, তাহলে তুমি কি করবে সেখানে, পেশেন্টকে কোন ট্রায়াজ গ্রুপে ফেলা যেতে পারে বা পেশেন্টের কি ইন্টারভেনশন হবে। তো এই মেডুলা অবলঙ্গটা যদি কোনোভাবে অ্যাফেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু পেশেন্টকে বাঁচিয়ে রাখা খুব মুশকিল। কেন? কারণ হার্ট বন্ধ হয়ে গেলে কি পেশেন্ট বাঁচবে, নাকি রেসপিরেশন বন্ধ হয়ে গেলে পেশেন্ট বাঁচবে, তাই না? তো এই ভাইটাল যে ফাংশনিং গুলো রয়েছে বডি, সেগুলো সমস্ত আমাদের এই মেডুলা অবলঙ্গাটা কি করছে, ক্যারি আউট করছে, ঠিক আছে। হাইপোথ্যালামাসের একটা খুব কমন ফাংশনিং হচ্ছে যে এটা আমাদের টেম্পারেচার রেগুলেশন করে। আর থ্যালামাসের কি কাজ রয়েছে, এটা মেনলি রিলে স্টেশন হিসেবে কাজ করে। রিলে স্টেশন, রিলে স্টেশনের মধ্যে কি কাজ করছে, রিলে স্টেশন হিসেবে কাজ করছে বিভিন্ন সেন্সারি বা মোটর ইনফরমেশন, সেগুলো একটা জায়গা থেকে অন্য জায়গায় যে ক্যারি আউট হয়, তো সেইগুলো এখান থেকে ক্যারি আউট হতে হেল্প করছে, ঠিক আছে। মানে সেরিব্রাল কর্টেক্সে পৌঁছচ্ছে, তো সেটা পৌঁছানোর আগে সেটাকে প্রসেস করা, সেটাকে ফিল্টার করা, এগুলো কি করছে, এই থ্যালামাসের মধ্যে হচ্ছে। এছাড়াও আরো অনেক ফাংশনিং রয়েছে, তো এগুলো মেন এর মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কি ছিল, তাহলে কোশ্চেন ছিল কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট, কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট কে করছে, সেটা করছে সেরিবেলাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন রয়েছে, দ্য ডিফারেন্স বিটুইন ওরাল অ্যান্ড অ্যাক্সিলারি টেম্পারেচার ইজ। ওরাল এবং অ্যাক্সিলারি টেম্পারেচারের মধ্যে ডিফারেন্স কত? খুব ইজি কোশ্চেন, তাই না?
1 ডিগ্রি, তাই তো আমরা জানি যে ওরাল এবং অ্যাক্সিলারির মধ্যে টেম্পারেচার ডিফারেন্স 1 ডিগ্রি। তাহলে কি অ্যান্সার হবে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড? না, এখানে দেখো সেলসিয়াস রয়েছে। প্রত্যেকটার শেষে একটা করে সেলসিয়াস রয়েছে। আমরা যে 1 ডিগ্রি বলি সেটা কিন্তু 1 ডিগ্রি সেন্টিগ্রেড নয়, সেটা থাকে 1 ডিগ্রি ফারেনহাইট। কোশ্চেন সেই জন্যই বারবার বলি যে খুব ভালো করে পড়তে হবে, তাই না? তাহলে যখন 1 ডিগ্রি ফারেনহাইট হয় সেটাকে সেন্টিগ্রেডে যদি ট্রান্সফার করি সেটা হয় নিয়ারলি 0.6 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? 1 ডিগ্রি ফারেনহাইট থেকে হয় 0.6 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা হবে আমাদের অ্যান্সার। বাকিগুলো হচ্ছে আমাদের ভুল। তাহলে 1 ডিগ্রি নয়, এটা হচ্ছে 0.6 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা হবে ওরাল এবং অ্যাক্সিলারি টেম্পারেচারের মধ্যে ডিফারেন্স। ক্লিয়ার? বেশ, নেক্সট কোশ্চেন কি রয়েছে? A client requiring the highest possible concentration of oxygen will need which of the following delivery system? তাহলে সব থেকে বেশি পার্সেন্টেজের অক্সিজেন আমাকে একটা পেশেন্টকে দিতে হবে। তাহলে আমরা কিভাবে দিতে পারি সেটা? ফেস টেন্ট, ভেঞ্চুরি মাস্ক, নেজাল ক্যানুলা এবং মাস্ক উইথ রিজার্ভার ব্যাগ। এটা খুবই সহজ কোশ্চেন ছিল। আমরা জানি যে এনআরবিএম মাস্ক যে রয়েছে, নন রিব্রিদিং মাস্ক, NRBM, নন রিব্রিদিং মাস্ক, এটার মাধ্যমে 100% অক্সিজেন আমরা পেশেন্টকে ডেলিভার করতে পারি। ঠিক আছে? তাহলে মাস্ক উইথ রিজার্ভার ব্যাগ যেটা, সেটাকে এনআরবিএম মাস্ক বলা হয়। মাস্ক উইথ রিজার্ভার ব্যাগের সাহায্যে আমরা সব থেকে বেশি পার্সেন্টেজ অফ অক্সিজেন দিতে পারি। ঠিক আছে? ভেঞ্চুরি মাস্ক নিয়ে আমি একটু পরে বলবো। বেশ, এরপরে কি কোশ্চেন রয়েছে? অল অফ দ্য ফলোইং আর আনইনটেনশনাল টর্টস এক্সেপ্ট। এগুলোর মধ্যে সমস্তগুলো হচ্ছে আনইনটেনশনাল টর্ট। আনইনটেনশনাল টর্ট, কিন্তু কোনটা নয়? টর্ট, ইন্টেনশনাল এবং আনইনটেনশনাল, খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য নার্সিং ফাউন্ডেশন থেকে কোশ্চেন। তাহলে নেগলিজেন্স রয়েছে, ম্যালপ্র্যাকটিস রয়েছে, ব্রিচ অফ ডিউটি রয়েছে এবং ডিফ্রেমেশন রয়েছে। কোনটা কি তোমাদেরকে বলতে হবে। তাহলে প্রথমে বলো যে নেগলিজেন্স বলতে আমরা কি বুঝি বা নেগলিজেন্স কখন বলা হয়? নেগলিজেন্সের বাংলা কি? নেগলিজেন্স মানে হচ্ছে যে আমি নেগলেক্ট করলাম, আমি দেখেও দেখলাম না, বা দেখলাম কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণভাবে সেটার দিকে আমি ফোকাস করলাম না, তাই না? নেক্সট রয়েছে ম্যালপ্র্যাকটিস। ম্যালপ্র্যাকটিস বলতে কি বোঝায়? ম্যালপ্র্যাকটিস মানে হচ্ছে যে প্র্যাকটিসটাই ভুল। মানে ধরো ইঞ্জেকশন দিতে যাচ্ছি, ইঞ্জেকশন দিতে যাওয়ার সময় আমি আনস্টেরাইল করে ফেলেছি সমস্ত কিছু। একটা ভেনাস ইঞ্জেকশন, আইভি ইঞ্জেকশন দিলাম, আনস্টেরাইল করে দিলাম। আমি হচ্ছে যে একটা প্রসিডিওর করতে যাচ্ছি, স্টেরাইল প্রসিডিওর, স্টেরাইল ড্রেসিং, আমি আনস্টেরাইল করে ফেলেছি, করতে পারি না ঠিক মতো, অর্থাৎ আমার প্র্যাকটিসটাই ভুলভাল। হ্যাঁ, তাহলে এটাও এক ধরনের আনইনটেনশনাল টর্টের মধ্যে আমরা ফেলতে পারি। ব্রিচ অফ ডিউটি। ব্রিচ অফ ডিউটি মানে আমার যে কাজটা করার কথা, যেভাবে করার কথা আমি সেটা করছি না। হুম, যেটা যেভাবে করার কথা সেটা আমি সেইভাবে করছি না, এটাও একটা টর্টের মধ্যে পড়ে। আর এটা রয়েছে ডিফ্রেমেশন। ডিফ্রেমেশন মানে কি বলতো? ডিফ্রেমেশন মানে আমি তোমার নামে ইচ্ছাকৃতভাবে যা ইচ্ছে তাই বলে বেড়াচ্ছি এবং তোমাকে ডিফ্রেম করছি, অর্থাৎ তোমার যে একটা রেসপেক্ট রয়েছে, তোমার যে একটা মান সম্মান রয়েছে, সেটাকে আমি নষ্ট করছি। এবং এটা কি ইচ্ছাকৃতভাবে করছি তো, নাকি অনিচ্ছা সত্ত্বেও হয়ে যাচ্ছে? অবশ্যই ইচ্ছাকৃতভাবে করছি। আমি তোমার নামে অসম্মান করছি, সেটা কি অনিচ্ছা সত্ত্বেও হয়? কখনোই নয়। তাহলে আমি তোমার নামে ইচ্ছাকৃতভাবে, অর্থাৎ আমি কোনো একটা পেশেন্টের নামে ইচ্ছাকৃতভাবে যা ইচ্ছে উল্টোপাল্টা কাউকে বলছি বা তার নামে খারাপ কিছু করছি, তো সেটাকে ডিফ্রেমেশন বলা হয়। তাহলে আনইনটেনশনাল টর্ট মানে বলা হয় যে যেগুলো ইচ্ছাকৃত নয় সেগুলোর মধ্যে। তাহলে ডিফ্রেমেশনের ক্ষেত্রে এটা কি হবে? এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে করা হয়। বাকি নেগলিজেন্সটাও তোমার মনে হতে পারে যে নেগলিজেন্সটা তো নিজের ইচ্ছেতেই হচ্ছে, কিন্তু নেগলিজেন্সটা সবসময় আনইনটেনশনাল হয় না। এটাকে কোয়াশি বলা যেতে পারে, বা ইনটেনশনাল এর মধ্যে না ফেলে আনইনটেনশনাল এর মধ্যে ফেলা হয়। কেন? কারণ হচ্ছে যে যে নেগলিজেন্স মানে সবসময় এরকম নয় যে আমি জানি, জানা সত্ত্বেও করছি না। নেগলিজেন্স মানে এরকম হয় যে অনেক কাজের মধ্যে হয়তো কোনো একটা নেগলেক্ট হয়ে গেছে, যেটাকে হয়তো নজর দেওয়া দরকার ছিল। ঠিক আছে? তো সেই জন্য এটাকে আনইনটেনশনাল এর মধ্যেই ফেলা হয়। ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার ডিফ্রেমেশন। নেক্সট কোশ্চেন রয়েছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট অপশন রিগার্ডিং ভেঞ্চুরি মাস্ক। তাহলে কেন বললাম ভেঞ্চুরি মাস্কটা পরে বলবো? কারণ পরে একটা কোশ্চেন রয়েছে, আমি জানি। তাহলে ভেঞ্চুরি মাস্কের জন্য কি রয়েছে? ভেঞ্চুরি মাস্কের ছবিটা আগে দেখাই। এটা হচ্ছে একটা ভেঞ্চুরি মাস্ক, এবং এই ভেঞ্চুরি মাস্কের এখানে দেখো একটা সবুজ রং রয়েছে। এই যে মাস্কের কালার, কি হয় ভেঞ্চুরি মাস্কে? ভেঞ্চুরি মাস্কে আমরা পার্সেন্টেজটাকে দেখে অক্সিজেন দিতে পারি। অর্থাৎ একটা পেশেন্টকে আমি 10 লিটার অক্সিজেন দিচ্ছি, মানে এরকম ভাবে থাকে না যে ডক্টর অ্যাডভাইস করলেন যে 5 লিটার অক্সিজেন পার মিনিট, এরকম ভাবে থাকে। তাহলে আমরা কি করি?
অক্সিজেন মাস্কের মধ্যে অক্সিজেন দিচ্ছি, অক্সিজেন ক্যানুলার মধ্যে অক্সিজেন দিচ্ছি, কখনো NRBM এ দিচ্ছি। তাহলে এই যে বিভিন্ন রকম জিনিস ইউজ করে আমরা অক্সিজেনটাকে ডেলিভার করছি, এই অক্সিজেন ডেলিভারির সময় কতটা পার্সেন্টেজ অক্সিজেন যাচ্ছে আর কতটা পার্সেন্টেজ অক্সিজেন নষ্ট হচ্ছে। এই যে একটা পার্সেন্টেজ থাকে, সেই পার্সেন্টেজটাকেই আমরা বলি যে এত পার্সেন্ট অক্সিজেন। তাহলে 100% অক্সিজেনের জন্য আমি যেমন বললাম যে NRBM মাস্ক আমরা দিতে পারি, যেখানে 100% অক্সিজেন আমরা পেশেন্টকে দিতে পারবো, বা 96 থেকে 98%ও অবশ্যই যাবে। ঠিক আছে? ভেঞ্চুরি মাস্কের ক্ষেত্রে কি হয়, আমরা এখানটায় পার্সেন্টেজটাকে মেনটেন করতে পারি। বাকি যেমন আমাদের নেজাল ক্যানুলা রয়েছে বা মাস্ক রয়েছে, এখানটায় আমরা ওইভাবে পার্সেন্টেজটাকে ক্যালকুলেট করতে পারি না। কিন্তু যখনই আমরা একটা কালার কোডিং দেওয়া ভেঞ্চুরি মাস্ক নেব, সেখানে যেই কালারের মাস্ক আমি দেব, সেই কালারের মাস্কে যতটা পার্সেন্টেজ অক্সিজেন যাওয়ার কথা, সেই পার্সেন্টেজ অফ অক্সিজেনই কিন্তু ক্যারি আউট হবে। যেমন ধরো, এখানে ব্লু কালারের নিচে লেখা রয়েছে যে 24% অক্সিজেন যাবে এবং এটা 4 লিটার/মিনিটে যাবে। 4 লিটার/মিনিট যদি আমার কাছে অ্যাডভাইস থাকে এবং আমি যদি এই ব্লু কালারের মাস্ক লাগিয়ে দিই পেশেন্টকে, তাহলে আমি অক্সিজেনের ফ্লোটা যেরকম ভাবেই রাখি না কেন, ওটা কিন্তু 24%ই অক্সিজেন ফরওয়ার্ড করবে এবং 4 লিটার/মিনিটই হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে ভেঞ্চুরি মাস্ক, যেখানে আমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করে কালার কোডিং দেখে পেশেন্টকে একদম পার্সেন্টেজ ওয়াইজ অ্যাকিউরেট অক্সিজেনটা দিতে পারি। ঠিক আছে? তো সেই জন্য এই কালার কোডিং কটা আমি এখানে দিয়েছি ছবিতে, এই ছবিগুলো একটু তোমাকে দেখে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে। কালার কোডিং থেকে কোশ্চেন আসে এবং সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে রেড কালারের ভেঞ্চুরি মাস্ক। হ্যাঁ, এটাই সব থেকে বেশি আসে, কিন্তু সবগুলো মুখস্থ রাখবে। তাহলে ব্লু এর সাথে রয়েছে 24%, যেটা অ্যাশ কালার বা হোয়াইট কালার বলতে পারো, এটাতে থাকে 28%, যেটা থাকে 31%, সেটা হচ্ছে অরেঞ্জ কালারের। ইউরোর মধ্যে থাকে 35% বা 8 লিটার/মিনিট, এবং গ্রিনের মধ্যে থাকে 60% বা 12 লিটার/মিনিট। ঠিক আছে? তাহলে এখানটায় দেখো কি কি রয়েছে। ব্লুতে রয়েছে 24%, ঠিক রয়েছে। হোয়াইটে রয়েছে 28%, এটাও ঠিক রয়েছে। গ্রিনে রয়েছে 60%, এটাও ঠিক রয়েছে। ইয়েলোতে দিয়েছে 28%, এইটা ভুল রয়েছে। কেন? ইয়েলোতে কত ছিল দেখো, ইয়েলোতে ছিল কিন্তু 35%, তাই না? তাহলে এটা অ্যান্সারটা ভুল রয়েছে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? ইয়েলো হবে, কারণ এখানটা ইনকারেক্ট চেয়েছে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন রয়েছে, চেস্ট টিউব অর ড্রেন শুড নট বি ক্ল্যাম্পড। চেস্ট টিউব বা চেস্ট ড্রেনকে আমরা কখনোই ক্ল্যাম্প করব না। কেন করব না? চেস্ট টিউব কেন দেওয়া হয়? চেস্ট টিউব ড্রেনেজটা যে আমরা দিচ্ছি, সেটা কি কারণে দিচ্ছি? চেস্ট টিউব ড্রেনেজ দিচ্ছি আমরা যাতে চেস্ট থেকে যে এক্সেসিভ মেটেরিয়াল রয়েছে বা যেটাকে আমি বার করতে চাইছি, সেটা যাতে বাইরে বেরিয়ে যায়। তাহলে এখানে কি করা হয়, একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট করা হয় এবং নেগেটিভ প্রেশারে একটা ব্যাগ এবং তার সঙ্গে চেস্টের ওয়াল আপনার পুরোপুরি সিল্ড থাকে, সেটা কানেক্ট করা থাকে, এবং নেগেটিভ প্রেশারের জন্য যে এক্সেসিভ আমার হতে পারে সেখানটায় এয়ার রয়েছে, হতে পারে সেখানে পাস রয়েছে, যাই থাকুক না কেন, সেটা নেগেটিভ প্রেশারের জন্য বাইরের ব্যাগের মধ্যে এসে কালেক্ট হয়। ঠিক আছে? তো যখন আমি চেস্ট টিউব ড্রেনটাকে ক্ল্যাম্প করে দেবো, তখন কি হবে, ওই যে নেগেটিভ প্রেশার ছিল সেটা বন্ধ হয়ে যাবে এবং চেস্টের উপরে একটা প্রেশার ক্রিয়েট হবে, যেটাকে আমরা টেনশন নিউমোথোরাক্স বলি। ঠিক আছে? তো চেস্ট টিউব ড্রেনকে কখনোই ক্ল্যাম্প করা উচিত নয়, কারণ সেটা টেনশন নিউমোথোরাক্স ডেভেলপ করে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে টেনশন নিউমোথোরাক্স। আর পেনফুল, পেনফুল তো অবশ্যই হবে, কিন্তু সেটার থেকেও বেশি প্রায়োরিটি হচ্ছে যে টেনশন নিউমোথোরাক্স। মানে পেনটা অনেকটা পরে হয়তো পেশেন্ট ফিল করবে, যতক্ষণ এই টেনশনটা তৈরি হচ্ছে ততক্ষণ পরে। টেনশন মানে অ্যাকচুয়ালি প্রেশার ক্রিয়েট হয়ে যাওয়া। ঠিক আছে? আর ইট লিডস টু অ্যাকুমুলেশন অফ মোর ব্লাড, এটা রং। ইট ক্রিয়েটস নেগেটিভ প্রেশার, এটাও রং। আমার অলরেডি নেগেটিভ প্রেশারে ক্রিয়েট করা থাকে, চেস্টের নেগেটিভ প্রেশারেই থাকে, সেই নেগেটিভ প্রেশারের জন্যই ব্যাগের মধ্যে আসে কালেকশনটা। কিন্তু যদি আমি ক্ল্যাম্প করে দিই, তাহলে ওই প্রেশারটা ওখানে বন্ধ হয়ে গেল, নেগেটিভ প্রেশারটা তো ডিটাচ হয়ে যাচ্ছে, কিন্তু ওটা যেহেতু একটা কানেকশন রয়েছে, ওটা টেনশন নিউমোথোরাক্স ডেভেলপ করে। ঠিক আছে? পরের কোশ্চেন রয়েছে, দ্য মোস্ট কমন সাইট ফর হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের জন্য সব থেকে কমন সাইট কোনটা? এটা তো ভীষণই ইজি কোশ্চেন। সব থেকে বেশি ইউটিআই হয় আমাদের হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের মধ্যে, এটা আমরা জানি। তাহলে সার্জিক্যাল সাইটস, ইউরিনারি ট্র্যাক্ট, রেসপিরেটরি ট্র্যাক্ট, অপারেশন সাইট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ইউরিনারি ট্র্যাক্ট, অপশন বি। ঠিক আছে? সব থেকে বেশি হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন ইউরিনারি ট্র্যাক্টেই হয়, ইউটিআই হয়, এবং ফিমেলদের ক্ষেত্রে বেশি হয় দ্যান মেল। ঠিক আছে? এই ছিল আজকের ক্লাসে তোমাদের জন্য।
নেক্সট ক্লাসে আরো কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।